বিজেপির সাম্প্রতিক জয় রেকর্ডের দিকে এগিয়ে দিল নরেন্দ্র মোদীকে। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। বিজেপির সাম্প্রতিক জয় রেকর্ডের দিকে এগিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীকে। আপনারা জানেন যে 5টা রাজ্যে ভোটের আগে নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে অল্প অল্প করে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সত্যি কথা বলতে কি, নিউজ নির্ভীকও সেই প্রশ্ন তুলেছিল বিভিন্ন প্রতিবেদনে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে অনেকেই বলতে শুরু করেছিলেন যে 2029-এর লোকসভা নির্বাচনে মোদীকে সামনে রেখে হয়তো আর এগোবে না বিজেপি। কিন্তু 2026-এর ভোট সহ পরপর কয়েকটা জয় নরেন্দ্র মোদী এবং তার দল পেয়ে গেল। 2025 সালে বিহার এবং দিল্লিতে, আর 26-এ আসাম এবং পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন জোট জিতেছে। পন্ডিচেরিতেও, সেটা হয়তো ছোট রাজ্য বলে তেমন ধর্তব্যের মধ্যে অনেকেই রাখছেন না। তার চেয়েও বড় কথা বিজেপির ব্যাপক অগ্রগতি হয়েছে দক্ষিণ ভারতের দুটো অহিন্দি রাজ্য তামিলনাড়ু এবং কেরালাতেও। এ সবই কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষেই যাচ্ছে সমস্ত কিছু। তামিলনাড়ু এবং কেরালার কথাই ধরুন না, পশ্চিমবঙ্গ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু তামিলনাড়ু বা কেরালা নিয়ে বাংলা ভাষার গণমাধ্যমে তেমন বিশ্লেষণ, তেমন লেখালেখি কিন্তু হয়নি বললেই চলে। এবারের 26-এর ভোটে তামিলনাড়ু এবং কেরালায় কি হয়েছে দেখা গেল দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালায়, যেখানে জাতি বৈশিষ্ট্য এবং ভাষা উত্তর ভারতের থেকে সম্পূর্ণ আলাদা, সেখানে কি খানিকটা হলেও বিজেপি এগিয়ে যায়নি? মনে রাখতে হবে, এই দুটো রাজ্যে কিন্তু কখনোই জেতেনি বিজেপি। অথচ এবারে তামিলনাড়ু এবং কেরালার সম্পূর্ণ ভিন্ন এবং অতি প্রাচীন দ্রাবিড় সংস্কৃতির জমিতে ভালো রকম লাভবান হয়েছে বিজেপি। হয়তো একদম সরাসরি ভোটের রাজনীতিতে নয়, কিন্তু লাভবান হয়েছে। তামিলনাড়ুতে 1967 সালের পরে এই প্রথম রাজ্যের দুটো প্রধান রাজনৈতিক দল, দ্রাবিড় সংস্কৃতি ভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসেনি। ডিএমকে অর্থাৎ দ্রাবিড় মুন্নেত্র কাড়াগম এবং এআইএডিএমকে অর্থাৎ অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাড়াগম, এই দুটো দ্রাবিড়ীয় দলকে পেছনে ফেলে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অভিনেতা জোসেফ থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাড়াগম অর্থাৎ টিভিকে। কিন্তু টিভিকের এই জয় অন্যভাবে বিজেপিরই সুবিধে করে দিয়েছে। টিভিকের জয়ে বিজেপির সুবিধা হলো তাদের অন্যতম প্রধান প্রতিপক্ষ ডিএমকের পরাজয়। একদিকে তামিল জাতীয়তাবাদ এবং অন্যদিকে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন, অর্থাৎ সমাজের নিম্নবর্গকে উপরে তুলে আনার লড়াইয়ের মধ্যে দিয়ে জন্ম হয়েছিল ডিএমকের। স্বাভাবিকভাবেই এই ডিএমকে দল তামিলনাড়ুতে এবং কেন্দ্রে ব্রাহ্মণ্যবাদী হিন্দু দলের একেবারে ঘোর বিরোধী। তাদের জয় মানেই ভারতে ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে কোনো লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। তাদের জয় শুধু তামিলনাড়ুর জয় নয়, গোটা দেশে ব্রাহ্মণ্যবাদের পরাজয়ও বলা হয়। সেই দলটাই এবার হেরে গিয়েছে তামিলনাড়ুতে। ডিএমকের পরাজয় তাই আদর্শগতভাবে ব্রাহ্মণ্যবাদ ভিত্তিক দল বিজেপিরই জয়। এটা শুধু একটা প্রতীকী বিষয় নয়, বিজেপির পরবর্তী বড় নির্বাচনী লক্ষ্য রুখতে ডিএমকে একটা বড় অবস্থানও নিয়েছিল। বিজেপির পরবর্তী বড় লক্ষ্য ডিলিমিটেশন, অর্থাৎ নির্বাচনী কেন্দ্রের সীমানার পুনর্নির্ধারণ। এর ফলে যেসব রাজ্যে জনসংখ্যা বেড়েছে সেখানে লোকসভার আসন সংখ্যাও বেড়ে যাবে। কিন্তু জনসংখ্যা মূলত বেড়েছে তো উত্তর ভারতে, অর্থাৎ যেখানে বিজেপি শক্তিশালী সেই সব অঞ্চলে। অতএব উত্তর ভারতের সবচেয়ে বড় রাজ্য যেমন উত্তরপ্রদেশে লোকসভার আসন বাড়বে, আর কমবে কিন্তু সেই সব অঞ্চলে যেখানে জনসংখ্যা কমেছে, উন্নয়নের ভিত্তিতে জনসংখ্যা কমানো হয়েছে। যেমন তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে যারা জনসংখ্যা কমিয়ে এবং আর্থিক বৃদ্ধির হার বাড়িয়ে জীবনযাপনের মান উন্নয়নে সমর্থ হয়েছে। কিন্তু তাদের এই সাফল্য এখন তাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে, কারণ অনুন্নত অঞ্চলে জনসংখ্যা বেড়ে সেখানে লোকসভার আসন বাড়তে চলেছে। এই বিষয়টার তীব্র প্রতিবাদ করেছে
অনেকেই এর তীব্র প্রতিবাদ করেছে, কংগ্রেস সহ, যাদের মধ্যে আবার অন্যতম ছিল ডিএমকে। তাই তামিলনাড়ুতে তারা হেরে যাবার ফলে ভবিষ্যতে লোকসভাতেও ডিএমকের আসন কমবে বলে ধরে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে লাভ হবে বিজেপির। দ্বিতীয় লাভটা আবার সরাসরি ডিএমকে হারার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে কংগ্রেস যোগ দিয়েছে নতুন দল টিভিকের সঙ্গে তামিলনাড়ুতে সরকার গড়তে তাদের সাহায্যও করেছে। এতে কিন্তু বিপুল ভীষণ ক্ষেপে গিয়েছে ডিএমকে, কারণ নির্বাচনের আগে তাদের সঙ্গেই তো জোট বেঁধেছিল কংগ্রেস। ডিএমকে এতটাই ক্ষেপে গিয়েছে যে লোকসভার স্পিকারকে পর্যন্ত তারা জানিয়েছে যে লোকসভার ভিতরে সবাই যেন কংগ্রেসের পাশ থেকে তাদের বসার আসন সরিয়ে দেওয়া হয়। এতদিন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের অংশ হিসেবে কংগ্রেস এবং ডিএমকে পাশাপাশি বসত, অর্থাৎ ডিএমকে হারার ফলে বিজেপি বিরোধী জোট, যাকে আরও শক্তিশালী করার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিজেপি বিরোধী জোট সেটাই এবার ইন্ডিয়া জোট সেটাই এবার বড় ধরনের ধাক্কা খেলো। এটা বিজেপির জন্য বিরাট খুশির খবর হবে না তো কার জন্য খুশির খবর হবে? বিজেপির জন্য খুশির খবর এসেছে দক্ষিণ ভারতের কেরালা থেকেও। এই যে 26-এর বিধানসভা নির্বাচন, একসাথে যে 5টা রাজ্যে নির্বাচন হলো, তার মধ্যে কেরালা ছিল, তো সেই কেরালা থেকেও বিজেপির জন্য খুশির খবর এসেছে। বিজেপি সেখানে 3টে আসনে জিতেছে। এটা কেরালায় বিজেপির বিরাট সাফল্য। 6টা আসনে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। কেরালায় যেখানে 27% মুসলমান এবং প্রায় 20% খ্রিস্টান, সেখানে বিজেপির এই পারফরম্যান্স নিঃসন্দেহে উদ্বেগে রাখবে কিন্তু কেরালার দুটো প্রধান জোট, সিপিএমের নেতৃত্বাধীন এলডিএফ লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এবং এবারে ক্ষমতায় আসা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। এই জোট তারা কিন্তু উদ্বেগে থাকবে। তার সাম্প্রতিক জয়ের ফলে আত্মবিশ্বাস বেড়েছে বিজেপির, আত্মবিশ্বাস কমে গিয়েছে ইন্ডিয়া জোটের। এসবের ফলে 2029 সালে লোকসভায় নরেন্দ্র মোদী যদি ফিরে আসেন, তবে তিনি জওহরলাল নেহরুর 17 বছর প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙে দিয়ে বৃহত্তম গণতন্ত্রে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়বেন। কে? নরেন্দ্র মোদী। কেরালায় বিজেপির দ্বিতীয় সাফল্য হচ্ছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক এবং ভারতের রাজনীতিতে অপর আদর্শবাদী দল সিপিএমের পরাজয়। সিপিএম নেতৃত্বাধীন বাম জোটের পরাজয়ের ফলে 1977 সালের পরে প্রায় 50 বছরে এই প্রথম তাদের 3টে দুর্গ রাজ্য কেরালা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে কোনো কমিউনিস্ট পার্টি আর ক্ষমতায় রইল না। এই 2026 সালের পর 50 বছর পর কোনো না কোনো একটা রাজ্যে অন্তত ছিল। এটা বিজেপির সবচেয়ে বড় সাফল্য। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পরে আদর্শ ভিত্তিক দল হিসাবে এখন মাঠে রইল শুধু ডানপন্থী হিসাবে বিজেপি, আর বিরোধী বলতে কংগ্রেস। বামপন্থীরা তাদের 3টে রাজ্যেই ক্ষমতা হারিয়েছে। আসামেও ফের জিতেছে বিজেপি। তাদের সমালোচকদের বক্তব্য হচ্ছে ডিলিমিটেশনের মাধ্যমে তীব্র ধর্মীয় মেরুকরণ এবং সরাসরি নগদ অর্থ প্রদান এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্পই হচ্ছে বিজেপির জয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে ডিলিমিটেশনের ওপরেই তারা জোর দিচ্ছেন। ডিলিমিটেশনের ফলে 104টে হিন্দু প্রধান এবং 22টা মুসলিম প্রধান আসন তৈরি হয়েছিল। এটা নির্বাচনের মেরুকরণ সম্পূর্ণ করেছে, সেটা ফলাফলে প্রতিফলিতও হয়েছে। বিশ্লেষকরা বলছেন সীমানা পুনর্নির্ধারণের ফলে সংখ্যালঘু ভোটের প্রভাব কমেছে, ফলে মুসলিম নির্ধারক আসনের সংখ্যা 29টা থেকে কমে হয়েছে এবারে 22টায় দাঁড়িয়েছে। এবারে 29টা থেকে কমে 22টায় দাঁড়িয়েছে। এতে বিপদে পড়েছে কংগ্রেস। দেখা যাচ্ছে মুসলমান সমাজ, বিশেষ করে আসামের বাঙালি মুসলমান সমাজ, মুসলমান প্রধান দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে মুখ ফিরিয়ে একচেটিয়াভাবে ভোট দিয়েছে কংগ্রেসকে। কংগ্রেস যে 19টা আসন পেয়েছে, আসামে যে 19টা আসন পেয়েছে বিধানসভায়, তার মধ্যে আপনারা হয়তো জানেন অনেকেই, তার মধ্যে 18 জনই হচ্ছে মুসলমান। এর ফলে ভবিষ্যতে কংগ্রেসকে মানুষ সংখ্যালঘু কেন্দ্রিক একটা দল বলে চিহ্নিত করবেন, আর উল্টো দিকের হিন্দু ভোট একত্র হয়ে চলে যাবে একদম বিজেপিতে। বিষয়টা মাথায় রেখেই
বিজেপি কোনো মুসলিম প্রার্থী এবারে দাঁড় করায়নি, পশ্চিমবঙ্গেও দাঁড় করায়নি। এর সঙ্গে পশ্চিমবঙ্গের জয় তো রয়েছে, যেখানে স্বাধীনতার পরে প্রথম কোনো হিন্দুত্ববাদী দল ক্ষমতায় এলো শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বে। যে দল থেকে বিজেপির উৎপত্তি, সেই জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গ। বিজেপি তাই বরাবরই এই রাজ্যে জিততে চেয়েছিল। সেই জয় এলো এমন একটা সময়ে যখন মনে করা হচ্ছিল যে শীর্ষ নেতৃত্বের হয়তো পরিবর্তন হবে, মানে নরেন্দ্র মোদীকে হয়তো আর শীর্ষ নেতৃত্বে রাখাই হবে না। বলাই বাহুল্য, এখন সেই প্রশ্ন আর উঠছে না, নরেন্দ্র মোদী থেকে যাচ্ছেন। 4টে রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতে, মোট 5টা রাজ্যে নির্বাচন সমাধা হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেল বলা যায়। আগামী বছর থেকে পরপর নির্বাচন হবে। ভারতের 28টা রাজ্যের মধ্যে 16টাতে নির্বাচন হবে 2027 এবং 2028 সালে। এর মধ্যে সবচেয়ে বড় রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ, সেখানেও ভোট রয়েছে। তো এগুলো চিন্তা করতে হবে। শেষে বলার কথা হলো এটাই, একদম এই কথা বলেই শেষ করব, যেটা আগেও একবার বললাম, যে সাম্প্রতিক জয়ের ফলে আত্মবিশ্বাস বাড়লো কিন্তু বিজেপির, আত্মবিশ্বাস কমে গেল কিন্তু ইন্ডিয়া জোটের। এসবের ফলে 2029 সালে লোকসভায় নরেন্দ্র মোদী যদি ফিরে আসেন, তবে তিনি জওহরলাল নেহরুর 17 বছর প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ভেঙে দিয়ে বৃহত্তম গণতন্ত্রে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়বেন নরেন্দ্র মোদী, রেকর্ড গড়বেন। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয় বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।